পলাশ বোরখা পরে রাস্তায় পতিতার মতো হয়ে দাঁড়িয়ে আছে। আফজাল মিয়া এসে বলল, এই রুমে যাবে নাকি? তাছাড়া আজকে টাকা একটু বেশি দেব, ব্যবসায় লাভ হয়েছে। পলাশ মেয়ের কণ্ঠ দিয়ে বলল, যাওয়ার জন্যই তো এখানে দাঁড়িয়ে আছি, আর হ্যাঁ, না গেলে তো 3 বেলা খেতে পারবো না। আফজাল মিয়া বলল, তোমার চেহারাটা একটু দেখা যাবে? না মানে কিরকম একটু দেখার জন্য, তুমি আবার কিছু মনে করো না। পলাশ বলল, আগে রুমে চলেন, তারপর মন ভরে দেখাবো আমার চেহারা ও পুরো শরীর। আফজাল মিয়া বলল, আরে ওখানে গেলেই তো সব দেখবো, কিন্তু এখানে একটু দেখতে চেয়েছিলাম আর কি। তাছাড়া আমার একটা কথা আছে, তোমাকে আমি যেখানে নিয়ে যাব ওখান থেকে কিছু পার্সেল অন্য জায়গায় দিয়ে আসতে হবে, তার জন্য তোমাকে কিছু বকশিশ দেবো। পলাশ বলল, কোনো অসুবিধা নেই, আমি টাকার জন্য সব করতে পারি। তাছাড়া আমাকে যেহেতু আপনি নিয়ে যাবেন, দেরি করে তো কোনো লাভ নেই, চলেন তাড়াতাড়ি কোথাও নিয়ে যাবেন। আফজাল মিয়া বলল, কোথাও নিয়ে যাব না, আমার বাসায় নিয়ে যাব। আমার বাসা একেবারে খালি, আমার বউ বাচ্চা কেউ নেই দেশে, সবাই দেশের বাহিরে বসবাস করে। ঠিক আছে, সব কথা এখানে বলে লাভ নেই, তুমি আমার সাথে এসো। এই বলে সাথে পতিতা মনে করে পলাশকে নিয়ে গেল। আফজাল মিয়া পলাশকে বাসায় নিয়ে এসে বলল, তুমি সারাদিন সারাক্ষণ এখানে থেকে যেতে পারবে, কোনো সমস্যা নেই। পলাশ বলল, কিন্তু একটা পার্সেলের কথা বলেছিলেন না, কিসের কথা বলেছিলেন তা দেখাননি, একটু দেখি তো। আফজাল মিয়া বলল, বোরকাটা খুলে ফেলো, তারপর তোমাকে এক এক করে আমার সমস্ত ব্যবসা বাণিজ্যের কথা বলবো। তুমি হয়তো জানো না, আমি এই শহরের বড় একজন বিজনেসম্যান। এই বলে ড্রয়ার খুলে কিছু ইয়াবা ট্যাবলেট দেখালো বোরকা পরা পলাশকে। পলাশ বলল, আসলে আপনি একজন বড় বিজনেসম্যান, আর হ্যাঁ, এছাড়া আর কিছু আছে? তারপর ড্রেসিং টেবিলের দরজা খুলে দেখালো অবৈধ নকল টাকাগুলো। পলাশ সবকিছু দেখার পর বোরকাটা খুলে আফজালের মাথায় অস্ত্র ঠেকিয়ে বলল, বল এছাড়া আর কি কি করিস? মিথ্যে কথা বললে গুলি চালিয়ে দেব। আফজাল মিয়া অস্ত্র দেখে ভয় পেয়ে আমতা আমতা করে বলল, আমি বলছি আমার এছাড়া আরো কয়েকটা ব্যবসা আছে। আমি আবার বড় ব্যবসায়ী। দ্বিতীয়তে আমি নারী পাচার করি দেশের বাহিরে। তৃতীয়তে নকল টাকার ব্যবসা করি দেশে। চতুর্থ নাম্বার হচ্ছে আমি দেশের বাহিরে থেকে বিভিন্ন রকম মাদক দ্রব্য এনে দেশে বিক্রি করি। পলাশ বলল, আমি তোকে খুঁজছিলাম অনেক দিন ধরে, কিন্তু আমার সুযোগ অনুযায়ী পাচ্ছিলাম না, আর শেষ পর্যন্ত তুই আমার হাতেই কাবু হয়েছিস। আফজাল মিয়া বলল, স্যার আমার এত কিছু আর এত বড় ব্যবসায়িক আপনি কিভাবে জানলেন? আমি তো কাউকে বুঝতেও দেইনি। পলাশ বলল, নিজেকে বেশি বড় মনে করিস না, নিজেকে যদি বড় মনে করিস তাহলে এই অবস্থা তো হবেই। আর শোন, আমি তোকে কিভাবে ধরেছি। মারিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে রইল। এর মধ্যে শরীফ মিয়া মারিয়াকে কিছু টাকা দিয়ে বলল, তুমি কি সুস্থ হয়েছো নাকি এখনো অসুস্থ? মারিয়া বলল, অসুস্থ, কিন্তু ব্যবসার খাতিরে এসেছি এখানে। এর মধ্যে পলাশ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তাদের দেখে দাঁড়িয়ে গেল। দুজনে বুঝতে না পেরে মতো ফোনে কথা বলছে পলাশ। শরীফ মিয়া বলল, তুমি আসলে আমার ব্যবসাটা উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছ। মারিয়া বলল, আমি যার খাই তাকে খুব মূল্যায়ন করি, আপনি যে টাকাগুলো আমাকে দেন ওইটাকে আমার ফ্যামিলি চলে। শরীফ মিয়া বলল, আচ্ছা শোনো, গত 2 দিন আগে যে 4টা মেয়ে দেশের বাইরে পাঠিয়েছি, আমার কাস্টমার গুলো তাদেরকে পেয়ে খুব খুশি হয়েছে। তুমি আর কয়েকটা মেয়ে দেখো দেশের বাইরে পাঠাতে হবে। তাছাড়া এগুলো এইখানে নয়, আমেরিকা পাঠাবো। কয়েকজন বাঙালির সাথে আমার কথা হয়েছে, আমার যত টাকা লাগে নাকি ওরা দেবে, তুমি তাড়াতাড়ি রেডি করো। মারিয়া বলল, টেনশন করবেন না আপনি, আমি কয়েকদিনের ভেতর আপনার জন্য সুন্দর সুন্দর নারী নিয়ে আসবো। আর হ্যাঁ, আমার শরীর খুব খারাপ লাগছে, মালগুলো দিয়ে দেন, আমি চলে যাই। শরীফ মিয়া পকেট থেকে ইয়াবাগুলো মারিয়াকে দিয়ে বলল, এখানে 500 আছে, যার কাছে দেবে তার থেকে টাকা বেশি নিতে পারবে। আর হ্যাঁ, এখানে দাঁড়ানো যাবে না, আর আমি চলে যাই। মারিয়াও বোরকার ভেতর করে জিনিসগুলো নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। সব কথা শোনার পর পলাশ নিজে নিজে বলল, সব ঘটনা তদারকি করার জন্য তোমাকেই ধরতে হবে। এই বলে মারিয়ার কাছে জিজ্ঞেস করার জন্য পেছন পেছন গেল। পলাশ মারিয়ার পেছন হয়ে আসতে আসতে একেবারে একটি বাসার সামনে চলে আসলো। পেছন থেকে বলল, দাঁড়াও। মারিয়া ভয় পেয়ে আমতা আমতা করে বলল, কে আপনি? কেন রেখেছেন আমাকে? পলাশ বলল, আমি কেউ না, কিন্তু আপনাদের কেউ হতে চাচ্ছি। মারিয়া তেরামো করে চলে যেতে চাইলে পলাশ বলল, একদম সামনে পা দেবে না, খুবই খবর আছে। মারিয়া বলল, সমস্যাটা কি বলেন, কেন আমাকে দাঁড় করিয়েছেন? পলাশ বলল, একদম মিথ্যে কথা বলবে না, যা যা বলি সত্য কথা বলবে। যদি কোনো মিথ্যে কথা বলো সোজা থানায় নিয়ে যাব। আমি গোয়েন্দা পুলিশ অফিসার পলাশ। এই বলে একটা কার্ড দেখালো। পুলিশের কথা শুনে মারিয়া ভয়ে কাঁপতে লাগলো। পলাশ বলল, এইভাবে কাঁদতে হবে না, আমার কথার উত্তর দিলে তোমাকে ছেড়ে দেব। বলো তুমি যার সাথে থেকে জিনিসগুলো নিয়েছো, মানে ইয়াবা ট্যাবলেট? হ্যাঁ, আরো শুনেছিলাম মেয়ে পাচারের কথা, উনি কি ওইসবের গডফাদার? মারিয়া মাথা নেড়ে বলল, জি স্যার, আমরা কয়েকজন মিলে ওনার আন্ডারে কাজ করি। পলাশ বলল, তোমার মোবাইলটা দাও। বলে হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে জিনিসগুলো সহ নিল। তারপর বলল, বলো এখন ওই গডফাদারের কাছে কিভাবে আমি যেতে পারি? তোমাকে একেবারের জন্য ছেড়ে দেওয়া হবে। মারিয়া বলল, আপনি একদিন বোরকা পরে আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওখানে এসে দাঁড়িয়ে থাকবেন, উনি খারাপ মেয়ে মনে করে আপনাকে বাসায় নিয়ে যাবে, তারপর সমস্ত ওনার কথা বুঝতে পারবেন আর শুনতে পারবেন। পলাশ বলল, ঠিক আছে তুমি চলে যাও, কিন্তু কোনো চালাকি করার চেষ্টা করবে না, আমি তোমাকে নিরীহ ভেবেই ছেড়ে দিলাম। এই বলে পলাশ চলে গেল। আফজাল মিয়া পলাশের হাতে পায়ে ধরে
ধরে ক্ষমা চেয়ে বলল, প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন। আমি এই কাজ আর কখনো করব না। আমি নিজেই জানি আমার মতো অপরাধী আর কেউ নেই, কিন্তু আমি ভালো হওয়ার জন্য আপনার কাছ থেকে আমাকে ভিক্ষা চাচ্ছি। গোয়েন্দা পুলিশ পলাশ বলল, তোকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু জাতি তো তোকে ক্ষমা করবে না। তুই জাতির বড় ক্ষতি করেছিস। নারী পাচার থেকে শুরু করে মাদক ব্যবসা, দেশ বিদেশে চোরাচালান, সবকিছুর গডফাদার হচ্ছিস তুই। এত খারাপ খারাপ কাজগুলো যে তুই করিস বলার বাহিরে। আমি তোকে কোনো ক্ষমা করতে পারবো না। আফজাল মিয়া বলল, স্যার, আমি আপনাকে 1 কোটি টাকা দেব, তবু আমাকে ছেড়ে দেন। আমি এই ব্যবসা কখনো করব না। আপনি শুধু একবার সুযোগ দিলে হবে। পলাশ বলল, আমি সুযোগ দেওয়ার কে? আমাদের সিনিয়র অফিসার আছে, ওনারা দায়িত্ব দিয়েছে তোকে অ্যারেস্ট করার জন্য। চল, এখানে বেশি কথা বলে লাভ নেই। তোর মামলা করতে হবে, তারপর আমাদের অফিসার যা যা করে ওটাই সিদ্ধান্ত হবে। এই বলে ধরে থানায় নিয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় উত্তম কুমার, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।